আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনকার মতো আয়োজন ফজর হবে না কাজা। যারা আমরা বছর যারা বিসিএস পরীক্ষা দিব বা নিবন্ধন পরীক্ষা দিব সবার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তা কেমন আছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর নবম শিক্ষক নিয়োগটা আসলে কি? সবাই খাওয়া দাওয়া করবেন আর ক্লাসটা জাস্ট দেখবেন, কারণ ফজর হবে না কাজা এখানে ক্লাসে আপনি চাইলে এখন লিখতে পারবেন না। আর এই জন্য আমরা ওই ধরনের প্রশ্ন রাখি যেগুলো আপনারা একবার দেখেই আপনারা জাস্ট মেমোরিতে রাখতে পারেন। তাই ক্লাসে সবাই একটু শেয়ার করে রেখে দেন, কারণ শেয়ার করে রেখে দিলে পরবর্তীতে যদি ক্লাসটা আপনি দেখতে ইচ্ছে জাগে তাহলে আপনি অবশ্যই কিন্তু দেখতে পারবেন। তাই তো আমরা কে কোন জায়গা থেকে আছেন? আমাদের ময়মনসিংহ থেকে সুলতানা রাজিয়া, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশিকুর রহমান, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু আপনার প্রিয়জন যারা আছেন তাদেরকে একটু মেনশন করে দেন, কারণ তারাও যাতে এই ক্লাসটা দেখতে পারে। আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমি সলভ করাবো, যেগুলো দেখবা যে পরীক্ষায় বারবার আসছে এবং আবার আসবে। এগুলো পরীক্ষায় একবার এসেছে এবং আবার আসবে। আমাদের রেজওয়ান আলী, তিনিও আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। কিশোরগঞ্জ থেকে আমাদের আশিকুর রহমান আছেন আমাদের, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রমজান মোবারক স্যার, ভালো আছে, আপনি কেমন আছেন? স্যার মতলব উত্তর চাঁদপুর থেকে, বাহ, মতলব উত্তর চাঁদপুর থেকে, বাহ, ভালো, চমৎকার একটা জায়গা। আমরা আজকে দেখি যে চমৎকার একটা প্রশ্ন এখানে আপনাদের সামনে হাজির হয়েছে, সেটা আষাঢ়ে বৃষ্টি নামে। এখানে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি, আপনাকে উত্তরটা বলতে হবে, তারপরে আমি বলি। দেখেন এখানে কিন্তু 2026 সালে প্রশ্নটা আসছে কত সালে? 26 সালে এসে গেছে। 2026 সালের এই প্রশ্নটা আমাদের পড়তে হবে যে আষাঢ়ে বৃষ্টি নামে। আষাঢ়ে একটা বৃষ্টি, আমি সবসময় বলি যে অধিকরণ কারক মানে টাইম মনে রাখতে হবে। অধিকরণ মানে স্টপ টাইম, অধিকরণ মানে স্টপ প্লেস, অধিকরণ মানে একটা সাবজেক্ট বোঝাবে। তিনটা জিনিস মাথার ভিতরে যদি রাখতে পারি তাহলে অধিকরণ কারকটা একদম সহজ হয়ে যাবে। তাই যদি বলে আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে একটা টাইম বোঝাচ্ছে, টাইমটা কখন? আষাঢ় মাস। এখন যদি বলে বৈশাখে বৃষ্টি নামে, কি বললো? বৈশাখে আম পাকে, কি বললো? বৈশাখে আম পাকে। তো মনে মনে কথা, বৈশাখ মাসে তো পাকে না, পাকে তো জ্যৈষ্ঠ মাসে, ওটা দেখার টাইম নেই। তোমার বলছে বৈশাখে আম পাকে, তা বৈশাখ একটা কি টাইম বোঝাচ্ছে। টাইম মানে কি? অধিকরণ কারক, নির্দিষ্ট একটা সময় বোঝালেই অধিকরণ কারক। মূল শব্দ বৈশাখ, বিভক্তি আছে এ, তার মানে অধিকরণ সপ্তমী। সেম জিনিসটা এখানে আষাঢ়ে বৃষ্টি নামে। আষাঢ়ে বৃষ্টি টাইমটা কখন? আষাঢ় মাস, নির্দিষ্ট সময়, মূল শব্দ আষাঢ়, বিভক্তি আছে এ, সুতরাং এটাও কিন্তু অধিকরণের সপ্তমী। অধিকরণের সপ্তমী। কি রে সবাই? হ্যাঁ, তন্দ্রা তনু এম রহমান, তারা বলেছেন ঘ। গুড। এই যে দেখেন আপনারা কিন্তু পারতেছেন না। আমি বগুড়া সান্তাহার থেকে, গুড। তো যে কোনো একটা টাইম যদি বুঝায় তাহলেই সেটা কি হবে? টাইম বুঝালে, স্টপ টাইম বুঝালে অধিকরণ করো। কারণ আষাঢ়ে বৃষ্টি যদি বলে সোমবারে বৃষ্টি নামে, সোমবারে বৃষ্টি নামে, এই দেখো সোমবারে, এটা তো একটা টাইম বুঝাচ্ছে না, নির্দিষ্ট টাইম। মূল শব্দ সোমবার, বিভক্তি হলো এ, এটাও কিন্তু অধিকরণ সপ্তমী। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্যার যদি স্টপ টাইম যদি বুঝায় তাহলে সেটা অবশ্যই অধিকরণ কারক হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা চলে যাই, দেখি কি বলেছে এখানে। এখানে বলেছে পরীক্ষা আসলে চোখের জল ঝরে। তো এখানে কিন্তু ওরা চালাকি করছে। এটা কিন্তু একবার প্রাইমারি পরীক্ষা আসছে, সেখানে এই পরীক্ষা নিচে দাগ ছিল, এখানে একটা দাগ দিয়ে দেয়। কিন্তু এবার চালাকি করছে, এবার হলো চোখের নিচে দাগ দিয়ে দিচ্ছে, দেখছেন? তার এটা বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল 2026 সালে একটা প্রশ্ন। পরীক্ষা আসলে চোখের জল ঝরে, ওরা চালাকি করে কি করছে? দাগটা দিয়েছে এই চোখের নিচে, দেখছেন? দাগটা কোথায় দিয়েছে? চোখের নিচে। মাথার ভিতরে গেঁথে রাখতে হবে, যে কোনো জায়গায় ওরা চালাকি করতে পারে, সেটা হলো কারক। এই জন্য মুখস্থ বিদ্যা বাদ দিয়ে বেসিক জ্ঞান থাকতে হবে। তা প্রথমে আমরা দেখি, যদি এই বাক্যটা যদি দিয়ে দেয় পরীক্ষা আসলে চোখের জল ঝরে,
এখন তুমি যেখানে দাগ দেয়া থাকবে তারপরে ভার্ব খুঁজবা। এখানে ভার্ব হলো আসলে, আসলেটা হলো ভার। এখন দেখো এটা কর্তাকারক হয় কিনা। এই বাক্যে আসার কাজটা কি পরীক্ষা নিজে করে? হ্যাঁ, এই বাক্যে আসার কাজটা পরীক্ষাই করে, সুতরাং এটা কর্তাকারক, কোনো বিভক্তি নেই, সুতরাং এটা হবে কর্তায় প্রথমা বিভক্তি বা কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় প্রথমা বা কর্তায় শূন্য বিভক্তি। এখন এখানে বলছে চোখের কোন কারক, চোখের। আর আমরা সবাই জানি চোখ একটা যন্ত্র, চোখ একটা কি যন্ত্র। এখন এই যন্ত্র দেখলেই যে আপনি করণে টিক মারবেন এমন কিন্তু না। ওরা কিন্তু প্রশ্নকর্তা বেশি চালাকি করতে পারে নাই। প্রশ্নকর্তা যদি এখানে একটু চালাকি করত তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করাইতে পারত। প্রশ্নকর্তা অতটা চালাক না। এটা যদি উনি করণে যদি ষষ্ঠী লিখে দিত তাহলে অনেক স্টুডেন্ট এখানে ভুল বশত টিক মারতে পারত, ঠিক আছে। কিন্তু উনি বোকার মতো মাইরে রাখছে করণে পৌঁছাবে, অর্থাৎ যিনি প্রশ্নকর্তা একটু আবুল টাইপের হয়েছে। তো এখানে চোখের জল ঝরে, এখন এই চোখ একটা যন্ত্র, যাই হোক এখানে চোখের জল ঝরে, এই চোখটা থেকে এখানে চোখ যন্ত্র হিসেবে কাজ করেনি, এখানে চোখ একটি স্থান হিসেবে কাজ করেছে এবং যেখান থেকে কোনো কিছু মাইনাস হচ্ছে। এখন দেখো এই চোখটা যে এখান থেকে স্থান বোঝাচ্ছে, এই জলটা এই চোখের ভিতর থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাই কোন স্থান থেকে যদি কোনো কিছু মাইনাস বুঝায় তাহলে সেটা অপাদান কারক হয়। তো এটা অবশ্যই অপাদান কারক। আর এখানে রয়ের আছে, মূল শব্দ চোখ, এর সাথে রয়ের আছে, সুতরাং ষষ্ঠী বিভক্তি। এটা উত্তরটা হবে অপাদানে ষষ্ঠী। উত্তর কি হবে? অলরেডি বলে ফেলেছেন আপনারা যে স্যার অপাদানে ষষ্ঠী। থ্যাংক ইউ। এই যে দেখেন, এই যে আপনারা পারতেছেন, এটাই ভালো লাগে আমার কাছে, এটাই ভালো লাগে। এই খাওয়া দাওয়া করছেন তো? বলেন না কেন, খাওয়া দাওয়া করছেন তো? খাওয়া দাওয়া করবেন। অনেকে আছে, কেউ আছে ভিআইপি খাবার খাচ্ছেন, গরু মাংস বা বিফ, আবার কেউ আছে নিরামিষও খাচ্ছেন, এরকমও আছেন। বেকারদের খাওয়া দাওয়া কষ্ট আলাদা। হ্যাঁ, অপাদান বোঝালেই কি মাইনাস, অপাদান মানে মাইনাস। ওকে, পরীক্ষা আপনার যেভাবেই আসুক আপনি পারবেন না, পারার কি আছে। পরে দেখো, প্রদীপ নিভে গেল। আরে কথাটা কি বলো? প্রদীপ নিভে গেল। এগুলো হলো টেন্স। বাক্যটি কোন কালের, এটা হলো টেন্সের একটা ব্যাপার স্যাপার। প্রদীপ নিভে গেল। শিকারী পাখিটিকে গুলি করলো, শিকারী পাখিটিকে গুলি করলো। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স নামে একটা টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হলো কাজ হয়েছে কিন্তু কোনো ফলাফল নাই, মানে ব্রেকআপ হয়েছে কিন্তু কোনো ফলাফল নাই। অনেকে বলে না তোমার সাথে আমার রিলেশন ছিল, তখন বলে কই প্রমাণ আছে কেন তোমার সাথে আমার রিলেশন ছিল? এখন যদি প্রমাণটা থাকে, স্ক্রিনশট যদি রাইখা দেয় তাহলে দেখাইতে পারবে এই যে স্ক্রিনশট। আর যদি স্ক্রিনশট না রাখো তাহলে ব্রেকআপ। তাহলে এটা মনে রাখবা, পাস্ট ইনডিফিনিট টেন্স একটা জিনিস আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা নাম কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? যে টেন্স দ্বারা কোনো কাজ হয়েছে কিন্তু কোনো ফলাফল নেই, অর্থাৎ কাজ হয়েছে কিন্তু ফলাফল নাই। কথা ক্লিয়ার? এবার ব্রেকআপ হবেই তোমার। কাজ হয়েছে কিন্তু ফলাফল নেই, কাজ হয়েছে কিন্তু ফলাফল নেই, এরকম যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে, এবং যেটাকে বাংলায় আমরা বলি সাধারণ অতীত, যেটাকে আমরা বলি সাধারণ অতীত। এখন তুমি নিত্যবৃত্ত অতীত তো হবেই না, কারণ এটা তো নিত্য এভরিডে ঘটে না। প্রদীপ নিভে গেল, এটা তো নিত্য ঘটে না, তো ওটা নিত্যবৃত্ত অতীত তো হবেই না। তাহলে এখন এটা তো ঘটমান অতীত তো হবে না, অতীত করে ঘটতেছে কিছুক্ষণ টাইমে, এটা তো ঘটমান মানে কি? মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই দুইটা তো তুমি কেটেই দিতে পারো। এরপর থেকে পুরো ঘটিত অতীত। পুরো ঘটিত অতীত মানে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এন্ড এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে নাকি সাধারণ অতীত হবে, এই দুইটার ভিতরে তোমার ভেজাল লাগছে। তো এখন দেখি প্রদীপ নিভে গেল, দ্য ল্যাম্প টার্নড আউট। প্রদীপ নিভে গেল, অর্থাৎ এই যে দেখো, আমরা যদি প্রদীপ মানে একটা ল্যাম্প বলা হয় বা লাইট বলা হতে পারে, আর যদি ফু দিয়ে নিভিয়ে দিই সাথে সাথে কিন্তু একদম অন্ধকার হয়ে যাবে, এর কোনো প্রমাণ আর থাকবে না। এটাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীত। অর্থাৎ কাজ হয়েছে কিন্তু ফলাফল নেই, কাজ হয়েছে কিন্তু স্ক্রিনশট নেই, এটাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স
অথবা সাধারণ অতীত। এরকম আরেকটা পরীক্ষা বাক্য আসে, শিকারী পাখিটিকে গুলি করলো। লিখে রাখো এটা, শিকারী পাখিটিকে কি করলো? গুলি করলো। শিকারী পাখিটিকে গুলি করলো। এখন দেখো, এই যে শিকারী পাখিটিকে গুলি করলো, এটা কিন্তু সেম, দ্য হান্টার শুট টু দ্য বার্ড, ঠিক আছে, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটিভ। অর্থাৎ গুলিটা টুস করে গুলি করে দিয়েছে, কিন্তু এর আর কোনো ফলাফল আর নেই। তার মানে কাজ হয়েছে কিন্তু ফলাফল নেই। এটাকে বলে সাধারণ অতীত বা পাস্ট। স্যার বিদ্যুৎ চলে গেল কি হবে? একই তো কথা। বিদ্যুৎ চলে গেলে কি কোনো রেস্ট থাকে নাকি? বিদ্যুৎ চলে গেলেও তো কোনো রেস্ট থাকে না, একই তো বাক্য। বলো, এই আপনারা কি শেয়ার করতেছেন ক্লাসটা? এত কষ্ট করে রাতে দেখেন, এই যে সিআরিতে উঠে কষ্ট করে আপনাদের যে ক্লাস নিতেছি, আপনারা যদি একটু শেয়ার না করে হবে না। কিন্তু আজকে দেখেন, এই এখন ক্লাস নিচ্ছি, আবার সকাল 9টায় আপনাদের ক্লাস নিব, আবার সকাল 11টায় ক্লাস নিব, সকাল 9টায় আমরা ক্লাস নিব, মানে 10 থেকে 20তম গ্রেডের ক্লাস নিব, নিবন্ধনের ক্লাস থাকবে, আবার সকাল 11টায় বিসিএস ক্লাস থাকবে, আবার 2টা 30 মিনিট আবার ক্লাস থাকবে আপনাদের। আজকে দেখেন কত ক্লাস নিতে হয় রোজা রেখে, আর আপনারা একটু শেয়ার করেন না। হ্যাঁ, একটু শেয়ার করলে কি হয়? ক্লাসটা শেয়ার করেন। আচ্ছা, এই একটা প্রশ্ন দেখেন, প্রশ্নটা বলছে নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরাকরণ, আমরা একটা নিয়ম পড়েছি, সেটা হলো সন্ধি একটা নিয়ম আছে। কোন এই শব্দের ভিতরে যদি এই র থাকে, কোন শব্দের মধ্যে, এই যে দেখেন কোন শব্দের মধ্যে র থাকলে এই র এর পরিবর্তে আমরা দুটো আন্ডা বসাই দিব। কোন শব্দের মধ্যে র থাকলে তার পরিবর্তে কি বসাবো? বিসর্গ বসাবো। তাহলে কোন শব্দের মধ্যে র থাকলে তার পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দেবো। তো নিরাকরণ, এই যে র আছে, বাহ, তাহলে আমরা এটা সন্ধি বিচ্ছেদ করবো কিভাবে? নস্কের নি, এই র এর পরিবর্তে কি বসাবো? বিসর্গ, নি বিসর্গ, এবার প্লাস দিব। এবারে আকার আছে, আকারের জন্য নিব স্বরে আ, এবারে ক র মূর্ধন্য ন, ক র এটা এর মূর্ধন্য ন, তা নি বিসর্গযোগ আকরণ আছে, এখানে আছে নি বিসর্গযোগ আকরণ সমান নিরাকরণ। হলো? স্যার প্রতিদিন তো চলে যায় বিদ্যুৎ, তাহলে কি হবে? ওর মেয়ে প্রতিদিন চলে যায় না, যখন ধরো তোমার দেখার টাইম আছে। তুমি বিদ্যুৎ যখন চলে যাবে তখন সাথে সাথে অন্ধকার হয়ে যাবে। প্রতিদিন যাক না কেন, ওর যখন মনে চায় তখন যাবে। এক কথা হলো প্রদীপ নিভে গেল বা বিদ্যুৎ চলে গেল, একই তো কথা। বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ তো চলে যাওয়ার সাথে সাথেই তো অন্ধকার হয়ে যায়। তুমি কি দেখো নাকি যে এখানে একটু বিদ্যুৎ জ্বলতে আছে বা এখানে একটু জ্বলতে আছে, কোনো রেশ আছে? কোনো রেশ তো আর থাকে না। পরে প্রশ্নটা বলো কি হবে? এটা ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? চমৎকার একটা প্রশ্ন। এটা একটা চোরামি বুদ্ধি আছে। কোন শব্দের মধ্যে যদি তুমি দেখো ডয় বিন্দু র থাকে, তাহলে এর পরিবর্তে তুমি ট বসাই দিবা। কি বসাই দিবা? ট। তা কোন শব্দের মধ্যে যদি ডয় বিন্দু র থাকে, তাহলে তার পরিবর্তে ট হয়ে যাবে। তা তোমার পরীক্ষা আছে ষোড়শ ডয় বিন্দু র আছে, তাই এটা কি হবে? শর্ট। মূল শব্দ হলো শর্ট, যোগ 10, কোন আকার নেই, এই জন্য শর্ট যোগ 10 সমান ষোড়শ। শর্ট যোগ 10 সমান ষোড়শ। এটা কিন্তু 2026 সালে আসছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবার বিগত সালে পরীক্ষা আসছে। এটা নিবন্ধনে একবার আসছে, প্রাইমারিতেও একবার আসছে, এই প্রশ্নটা বিসিএস একবার আসছে। সুতরাং ষোড়শ এটা যদি আসে পরীক্ষায়, আপনি মুখস্থ করে রাখেন প্রয়োজনে, শর্ট যোগ 10 সমান ষোড়শ। এটা একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। চিকিৎসা শাস্ত্র, এটা কোন সমাস? এটা একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং এটা কিন্তু 2026 সালে আসছে। চিকিৎসা শাস্ত্র, স্যার এটা কোন সমাস? একটা জিনিস মাথায় রাখেন, যদি পিছনে শাস্ত্র কথাটি থাকে, কোন শব্দের শেষে পরীক্ষার হলে যদি দেখেন শাস্ত্র আছে, তাহলে সেটা অবশ্যই হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মনে রাখবেন যে কোন শব্দের শেষে যদি শাস্ত্র থাকে, যেমন নীতিশাস্ত্র, পরীক্ষা আসতে পারে নীতিশাস্ত্র, এটা কোন সমাস? নীতি বিষয়ক শাস্ত্র, নীতিশাস্ত্র মধ্য পদলোপী কর্মধারায়। পরীক্ষায় আসতে পারে দর্শন শাস্ত্র, দর্শন বিষয়ক যে শাস্ত্র তাকে বলে দর্শন শাস্ত্র। এরকম আছে চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র তাকে আমরা বলি চিকিৎসা শাস্ত্র। তাহলে দর্শন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, নীতি শাস্ত্র, এগুলো সবই হলো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী কর্মধারায় সমাস মনে থাকবে সবার? মধ্য পদলোপী কর্মধারা। এক কথায় কোন শব্দের শেষে যদি আপনি শাস্ত্র দেখেন, তাহলে সেটা কি হয়ে যাবে?
মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আমরা যদি সমাস প্রত্যেকটা টপিক যদি আমরা ব্যাকরণ এরকম ধরে ধরে আমরা যদি শিখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। ওয়াও, দেখো আবার একটা প্রশ্ন আজকে আসছে, মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি বলতে পারবা? মহাপ্রাণ অঘোষ ধ্বনি, এই যে আবার আসছে অঘোষ ধ্বনি, মনে আছে কি কি পড়াইছিলাম? এই যে ক, চ, ট, ত, প, ক চ ট ত প, 5টা বর্গে ভাগ করা যায় বর্ণগুলাকে, ক চ ট ত প। তো এই যে বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। তো ক, এই যে দেখো খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। এই দেখো 1 2 3 4। তো আমরা জানি বর্গের 1 এবং 2, এই 1 এবং 2 অল টাইম মনে রাখবো হলো অঘোষ ধ্বনি। এই 1 এবং 2 কোন ধ্বনি? অঘোষ ধ্বনি। এবং অঘোষ ধ্বনির ভিতরে বলছে কোন ধ্বনিটা? মহাপ্রাণ ধ্বনি। কোন ধ্বনি? মহাপ্রাণ। তা এটা অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। অর্থাৎ যে ধ্বনিটা উচ্চারণ করতে আমাদের শ্বাস একটু বেশি লাগে। তা ক এটা অল্প প্রাণ, কারণ শ্বাস কম লাগে। খ মহাপ্রাণ, চ অল্প প্রাণ। আমরা জানি বর্গের 1 এবং 3 হলো অল্প প্রাণ ধ্বনি এবং বর্গের 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি। তাহলে দেখো এখানে বলছে মহাপ্রাণ অঘোষ ধ্বনি। তো আমরা এখানে দেখি কোনটা আছে, দেখি এই যে দেখো চ আছে, চ কিন্তু অঘোষ ধ্বনি, গুড, চ অঘোষ ধ্বনি, কিন্তু এটা কিন্তু অল্প প্রাণ, চাইছে মহাপ্রাণ, তার মানে এটা হবে না। হ্যাঁ, এটা কিন্তু অল্প প্রাণ। এবার ধ, ধ আছে, ক খ চ ছ ট ঠ ত থ প, না ধ নাই, তার মানে এটাও হবে না। ম আছে ভিতরে, না কোথাও ম নাই, এটাও হবে না। এই যে দেখো ট ঠ, তো ট ঠ দুইটাই হলো আমাদের অঘোষ ধ্বনি, এর ভিতরে ট হলো অল্প প্রাণ, ঠ হলো মহাপ্রাণ ধ্বনি। তাহলে উত্তরটা পেয়ে গেছি ঠ। দেখছেন, আপনারা কিন্তু এই ক্লাসটা আগে করেছেন তাই আপনারা পারলেন। তো যারা এই ক্লাসটা আগে করছেন তারাই পারছেন, আর যারা এই ক্লাসটা করেন নাই তারা কিন্তু উত্তরটা করতে পারলেন না, কারণ মনে মনে ভাবতেছেন যে স্যার এই জিনিসটা স্যার আমরা তো ভুল করি, তাই না? তো এটা আপনি জানেন যে বর্গের 1 2 অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। বর্গের 1 2 অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি, এভাবে বের করতে হবে। তো এইরকম প্রশ্ন কিন্তু আমাদের বিসিএস এ থাকবে, নিবন্ধনও থাকবে, প্রাইমারিতে থাকবে, 10 থেকে 20তম গ্রেডও থাকবে। তো এগুলো আমরা এভাবেই আমরা বের করে ফেলবো। ওয়াও, পরেরটা কি দেখো, আর্টিসান। আর্টিসান এটা নামে একটা ব্র্যান্ড শপিং মল আছে বাংলাদেশে, আর্টিসান নামের, এবং সেখানে ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়, তাই না? এই যে এবার বলো এটার পরিভাষাটা কি? আর পরিভাষা শব্দ থেকে আসবে, কেরিয়ার প্লাস বাংলা বই কিন্তু পরিভাষাটা অনেক চমৎকার ভাবে দেয়া আছে, সুতরাং এখান থেকে পরিভাষাটা ভালো করে পড়তে হবে। তো এবার বলো পরিভাষাটা, আর্টিসান মানে কি? কারিগর, কৃত্রিমতা, মানে গ্রস্থন, নাকি কারুশিল্প? ওটা উত্তরটা কি বলো না? বলে স্যার করছি কত, তাও তো পেশ লাগলো, কি লিখলা? আসসালাম স্যার, কেমন আছেন? ভালো আছি, মহাপ্রাণ অঘোষ ধ্বনি, গুড। আচ্ছা বলতো এটা কি হবে স্যার? এটা খ হবে, কৃত্রিমতা। নো নো বাবু, রুমানাতে ঠ, না এটা গ, না এটা কি হবে? দ্রুত বলো, দ্রুত কি হবে? কে বলে না? আর্টিসান মানে হলো কারিগর, মানে কারিগর, কারিগর, কারিগর। এটা লিখে রাখবে, যেহেতু 2026 সালে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা যে কোনো জব পরীক্ষা তোমাদের ধরে দিবে। সাম্প্রতিক তুমি যে কোনো জব পরীক্ষা দিতে যাবো, এটা তোমাকে ধরে দিবে, সুতরাং এটা পড়ে নাও, আর্টিসান মানে হলো কারিগর, কারিগর। পরেরটা কি দেখো, তস্কর, এর বিপরীত শব্দ কি? তস্কর। তস্কর মানে কি জানেন? আগে মানে জানতে হবে। তস্কর অর্থ হলো চোর। এই যে দেখো মানুষের চোর আছে না, রমজান মাসে অনেক সরকারি কর্মকর্তা আছে, তারা চুরি করে, ঠিক আছে, তারা চুরি করে। চোর অনেক ধরনের, যারা বড় ব্র্যান্ডের চোর এগুলা। তারপর মোবাইল চোর আছে এক শ্রেণীর মানুষ, তাই না? মনও চুরি করে কিন্তু অনেকে, কিন্তু তাই না, অনেক আছে মন চুরি করে। তারপর অনেক আছে সরকারি বড় বড় কর্মকর্তারা বড় বড় অ্যামাউন্টের টাকা তারা চুরি করে, তাই না? চুরি করে। তো এই তস্কর মানে চোর। তার বিপরীত শব্দ কি? একদম সাধু, সে কিচ্ছু বুঝে না, এক দুধে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, তাহলে এটা কি হবে? সাধু। পেরেছেন আপনারা? মনে হয় পেরেছেন এটা, কারণ আমরা জানি যে এটা সহজ একটা প্রশ্ন, আপনি পারবেন। লিখছে সবাই? এই তো গুড, সিনথিয়া, ভেরি গুড। ওকে,
তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, ঝটফট প্রশ্নে চলে যাই। আপনারা কিন্তু একটু রিয়াকশন ইউজ করবেন, হ্যাঁ, ক্লাসটা করতেছে, রিয়াকশন ইউজ করবেন, সবাই একটু টাইম লাইনেও রেখে দিবেন। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা কার লেখা বলেন? এটা একটা বিখ্যাত একটা কাব্য, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা বিখ্যাত একটা কাব্য গ্রন্থ। এটা কার? এটা কি রবি ঠাকুরের? না, রবি ঠাকুর এই নামে কোন ধরনের কাব্য লেখেন, এটা আমরা নিশ্চিত জানি। কাজী নজরুল ভাইয়া? না, কাজী নজরুল ভাইয়া আমাদের এই ধরনের কোনো কিছুই লেখেননি। এবং আহমদ সাফা? না, আহমদ সাফা তিনিও কোনো কিছু এ নামে লেখেননি। তো এই নামে কাব্য কে লিখতে পারেন? অবশ্যই আমাদের বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয় যাকে, তিনি হলেন শামসুর রহমান। এই শামসুর রহমানই হলো আমাদের এই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যটি লেখা। তো তাকে বলা হয় বাংলা সাহিত্যের নাগরিক কবি, তাকে বলা হয় বাংলা সাহিত্যের নাগরিক কবি, নাগরিক কবি। তার ছদ্ম নাম মজলুম আদিব। তো বাংলা সাহিত্যের নাগরিক কবি এক নম্বরে হলো ভারতচন্দ্র। আমরা জানি বাংলা সাহিত্যে 3 জন ব্যক্তি আছে, তাদেরকে নাগরিক কবি বলা হয়। আর একজন আছেন সমর সেন, সমর সেন। 3 নম্বর হলো আমাদের শামসুর রহমান, তিনি হলেন আমাদের শামসুর রহমান। দেখছেন? তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে এই ভারতচন্দ্র, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র। বাংলা সাহিত্যের দ্বিতীয় নাগরিক কবি বলা হয় কাকে? সেটা আমাদের সমর সেন। আর বাংলা সাহিত্যের সর্বশেষ এবং তৃতীয় নাগরিক কবি হলেন আমাদের শামসুর রহমান। লিখেছেন সবাই? লিখছেন তো? গুড। অনেকে আছে না, আর্থিক সমস্যার কারণে বিভিন্ন সময় আমাদের ভর্তি হতে পারে না, তাদেরকে বলবো একটা গুগল ফর্ম দেয়া থাকে, আপনারা চাইলে গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন, তাহলে আপনি ভর্তির সুযোগ পাবেন। তা লিখছেন সবাই? গুড। পরের প্রশ্নটা আমরা চলে যাই, দেখি নির্জন স্বাক্ষর বা নির্জন স্বাক্ষর, অর্থাৎ নির্জন জায়গায় বসে কি করবা? একটা সাইন দিয়ে দিবা, একদম রোমান্টিক মুডে, নির্জন জায়গায়, যেখানে পাহাড় পর্বত থাকবে, যেখানে কোনো মানুষের কোলাহল থাকবে না। এরকম নির্জন স্বাক্ষর নামে একটা উপন্যাস কে লিখেছেন? বিষ্ণুদেব, জীবনানন্দ দাশ, নাকি বুদ্ধদেব বসু, নাকি অমিয় চক্রবর্তী? আমরা জানি যে জীবনানন্দ দাশ তিনি এই নামে কোন ধরনের কোন উপন্যাস তিনি কিন্তু রচনা করেননি, তাই না? সেটা আমরা জানি। জীবনানন্দ দাশ, তাকে বলা হয় তিমির হননের কবি, তাকে বলা হয় রূপসী বাংলার কবি, তাকে বলা হয় পরাবাস্তব কবি, তাকে বলা হয় প্রকৃতির কবি, তাকে বলা হয় নির্জনতার কবি। তা বাংলা সাহিত্যে নির্জনতার কবি বলা হয় জীবন দাসকে। তবে তিনি কিন্তু নির্জন স্বাক্ষর নামে কোন উপন্যাস লেখেননি, তিনি, তাকে বলা হয় বাংলা সাহিত্যে নির্জনতার কবি। বিষ্ণুদেব, তুমি শুধু 25শে বৈশাখ, এটি কার লেখা? বিখ্যাত তুমি শুধু 25শে বৈশাখ, বিষ্ণুদেব। তিনিও কিন্তু এই নামে এই ধরনের কোনো উপন্যাস লেখেননি। তাহলে অমিয় চক্রবর্তী, না, এই তিনিও কিন্তু এই নামে কোনো কিছু লেখেননি। তাহলে আপনারা যেটা উত্তর করেছেন সেটাই সঠিক স্যার, এটা হলো বুদ্ধদেব বসু। এটাকে বুদ্ধদেব বসু, মনে থাকবে, বুদ্ধদেব বসু। তাহলে আমরা জানি বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডবদের একজনকে, এই বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব, এই পঞ্চ পাণ্ডবদের একজন হলো আমাদের বুদ্ধদেব বসু, তাই না? আমরা কিন্তু একটা টেকনিক পড়ি যে বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব কারা। বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব বলা হয় কাদের? 30 দশকের 5 জন কবি যারা রবীন্দ্র সাহিত্যের বাহিরে গিয়ে সাহিত্য রচনা করেছেন, তাদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এটা আমার একটা টেকনিক দিয়ে আমরা অল টাইম শিখি, বুঝবি সুমি। তাই সুমিকে তুমি একটু বুঝিয়ে দাও, যেহেতু তোমার সাথে সে ব্রেকআপ করছে, বুঝবি সুমি। তা বউ দিয়া কি হবে? বুদ্ধদেব বসু। বউ দিয়ে আমরা শিখবো বুদ্ধদেব বসু, এই বুদ্ধদেব বসু। এবং বুদ্ধদেব বসু আরো একটা কিন্তু পরিচয় আছে, কি জানেন? তিনি কিন্তু, তাকে বলা হয় বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক। তাকেও কিন্তু বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক আছে আমাদের রবি ঠাকুর, সব্যসাচী লেখক বলা হয় আমাদের বুদ্ধদেব বসু, তাই না? এবার দেখো, তাহলে যতে জীবনানন্দ দাশ, যতেকে জীবনানন্দ দাশ, তিনিও কিন্তু বাংলা সাহিত্যে একজন পঞ্চকর। বি থেকে এই বিষ্ণুদেব, বি থেকে এই যে দেখো বিষ্ণুদেব, বিতে তিনি হলেন আমাদের বিষ্ণুদেব। এবার সু থেকে সুধীন্দ্রনাথ দত্ত, সুতে হলো সুধীন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত। মিতে হলো অমিয় চক্রবর্তী, মিতে হলো অমিয় চক্রবর্তী। এই 5 জনকে বলা হয় বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব। তাহলে এই নির্জন স্বাক্ষর উপন্যাসটি কার? বুদ্ধদেব বসু। লিখছে সবাই? হাসি মধু, বাহ, লিখছে একজন। লিখছে জব মেডিসিনে ভর্তি মানে টাকা লস। তাহলে সে কেন এই জব মেডিসিনে আসলো একটু আমাকে বলেন তো। সে কমেন্ট লিখছে জব মেডিসিনে ভর্তি মানে টাকা লস। তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে তুমি যাইয়া
টাকাটা তুমি তুমি কেন আসছো? তাহলে ফ্রি ক্লাসটা করতে আসছো কেন? এই যে একটা ফ্রি ক্লাস করছেন না, এই যে আমি যে টেকনিক দিয়ে যতটুকু শিখেছি ততটুকু কিন্তু টাকা লাগে, কিন্তু ফ্রি পড়তেছো। তোমাকে তো ভর্তি হতে বলে না কেউ। জব মেডিসিনে ভর্তি হওয়া মানেই নাকি টাকা লস। এখানে গেলে নাকি ওনার বেসিক অ্যাকাউন্ট থেকে নাকি ব্যাংক থেকে টাকা কাইটে নেয়। আমরা তো আর ভর্তির সময় বলি না যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন, যে আপনার অটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা টাকা কেটে নিব। তাহলে আপনার কেন এত মন খারাপ যে জব মেডিসিনে ক্লাস করলে লস? এ তো হাজার হাজার মানুষ লাভ করতেছে আর আপনার লস হয়ে গেল। তাহলে একটা কাজ করেন, আপনি অন্য একটা যে ব্যাংকে বেশি বেশি সুদ দেয় ওই ব্যাংকে আপনি কি করেন, অ্যাকাউন্ট খোলেন একটা। আমরা তো আপনাকে সুদ দিব না, সুতরাং আপনার এখানে জায়গা হবে না। তাহলে কোন বানানটি শুদ্ধ? দেখেন, একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। 1 নম্বর হলো আকাঙ্ক্ষা, স্বরে কয়কার কা ও ক্ষীয় আকাঙ্ক্ষা। 2 নম্বর হলো আসক্তি, স্বরে দন্ত সত্যতা আসক্তি। 3 নম্বর হলো যোগ্যতা, 3 নম্বরে হলো যোগ্যতা। তা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, আসক্তি এটার ভিতরে কিন্তু ত প্লাস ত, এটাকে বলি আমরা আসক্তি। আর আকাঙ্ক্ষা এখানে ভেজালটা লাগে, এর ভিতরে কিন্তু উম প্লাস ক্ষীয়, উম প্লাস ক্ষীয়। দ্রুত লেখো, লিখছেন সবাই, লিখছেন সবাই। হ্যাঁ, কিছু মানুষ ডিস্টার্ব করার জন্য আসবি, কারণ জলে তাদের জলে না। তা যারা আমরা যে পরিমাণ ফ্রি ক্লাস দিই, এই পরিমাণ তো অনেকে টাকা নিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়েও তো পেইড বেজের ক্লাস চালাইতে পারে না। অনেকে দেখবেন অনেকে টাকা নেয়, 300 টাকা নেয়, 400 টাকা নেয়, 500 টাকা নেয়, 1000 2000 টাকা নেয় বিভিন্ন কোর্সে ভর্তির জন্য। নেওয়ার পর তো ক্লাস প্রতিদিন দেয় না। আর আমরা তো প্রতিদিন 2 বেলা ফ্রি ক্লাসই দিই, একটা দিই সন্ধ্যায় ইফতারি পরে, আবার একটা দিই এই ফজরে। তা দৈনিক তো 2টা ফ্রি ক্লাস তো এমনিই পায়। তাতেও তো বলা উচিত না আমি জব মেডিসিনে ভর্তি না হয়েও আমি জব মেডিসিন থেকে অনেক ইন্টারেস্ট পাচ্ছি, তাই না? এটা তো বলা উচিত। মানুষ আসলে অন্যের পিছনে যারা লাইগে থাকে না, তারা জীবনে কিছুই করতে পারে না। তাহলে আকাঙ্ক্ষা বানানটা দেখো, ও এবং ক্ষেও, এটাকে বলে আকাঙ্ক্ষা। তাহলে এই বানানটা যেহেতু আমাদের অনেকবার 2026 সালে পরীক্ষা আসছে বিভিন্ন মন্ত্রণালয়, তাহলে এই বানানটা আমাদের আগে অনেকবার পরীক্ষা আসছে। আকাঙ্ক্ষা বানানটা ভুল করবো আর করবো ও আবার ক্ষেয়, ও ওর সাথে কি লিখছে, ও ক্ষেয়। গুড। একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক, আমরা লিখে ফেললাম। গুড। এই আপনারা খাওয়া দাওয়া করেন, আবার এই ক্লাস করতে করতে আবার অনেকে আবার খেতে ভুলে যায় না, খাওয়া দাওয়া করেন। এবার নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়, ভালো করে বলবেন। এটা পাবলিক সার্ভিস কমিশনে আসছে, এখানে বলছে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়, নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়। দ্রুত বলো, দ্রুত। বাবা মায়ের একমাত্র রাজকন্যা, বাবা আইডির নাম বাবা মায়ের একমাত্র রাজকন্যা। হ্যাঁ, বলো বলো বলো, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। উত্তরটা বলো, নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? পানি খেতে হবে প্রচুর। কি হবে? হ্যাঁ, শেষের কবিতা। ভেরি গুড। সুমন বলছে স্যার খ। হ্যাঁ, আমিও জানি না, এটা না, এটা হলো কোনটি কাব্যগ্রন্থ? সোনালী কাবিন, এটা তো একটা কাব্যগ্রন্থ আমরা জানি। শেষের কবিতা, এটা একটা বিখ্যাত উপন্যাস, আর নিচে যাওয়ার দরকার নেই। তা শেষের কবিতা, এটা হলো একটা বিখ্যাত উপন্যাস। শেষের কবিতা বিখ্যাত উপন্যাসটা কার? আমাদের রবি ঠাকুরের বিখ্যাত একটা উপন্যাস হলো শেষের কবিতা, তাই না? এই যে অমিত, এই শেষের কবিতা উপন্যাসে বিখ্যাত চরিত্র কোনটা মনে আছে বলো? অমিত, লাবণ্য, আর একটি হলো শোভনলাল, আর একটি হলো শোভনলাল। তো অমিত, লাবণ্য, শোভনলাল, এই 3টা চরিত্র হলো আমাদের শেষের কবিতা উপন্যাসের। লিখছেন, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়, তাই না? স্যার শামসুর রহমান খান, তিনি বলছেন স্যার আপনি যে কমেন্টের কথা বললেন সেটি তো পেলাম না। ওটা হয়তো কেউ ডিলিট করে দিছে। লিখছেন, ওকে। পরের প্রশ্নটা আমরা একটু উত্তর করি। দেখ, বাক্যের মধ্যে একাধিক, এই প্রশ্নটা কিন্তু ইদানিং আসতেছে। এটা দেখবা 19 নতুন বোর্ড বই 2026 সালে বোর্ড বইয়ে এই লাইনটা হুবহু দেয়া আছে। বাক্যের মধ্যে একাধিক শব্দ
দিয়ে গঠিত বাক্যাংশ আছে, এই বাক্যাংশকে বলা হয় বর্গ। কি বলে? বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ বলে। এটাকে এক একটা বর্গ বলে। তাহলে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলে বর্গ। মনে থাকবে? গুড স্যার, আমি গত বছর দিয়েছিলাম। ওকে, তাহলে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। হয়ে গেল এটা। পরের নম্বরে যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? প্রশ্ন ভালো করে পড়তে হবে, তারপর আমাদের উত্তরটা করতে হবে। বলছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? অবশ্যই নাটক নয়, তাই না? এখন দেখো, ডাকঘর, এটা একটা তার বিখ্যাত একটা নাটক। ডাকঘর, এটা আমরা জানি তার নাটক। রাজা ও রানী, এটা তার বিখ্যাত একটা নাটক। এবার রক্তকরবী, এটাও একটা নাটক আমরা জানি। কিন্তু লাল দুর্গ বলতে এ নামে কোন নাটক কিন্তু আমাদের, বা কোন ধরনের উপন্যাস বা কোন ধরনের গ্রন্থ কিন্তু আমাদের রবি ঠাকুর রচনা করেননি। এই জন্য আমরা এটা উত্তর দিতে পারতেছি না। মনে তার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় কোনটি? তাহলে উত্তর হবে লাল দুর্গ। লাল দুর্গ। পরে দেখো, সওগাত পত্রিকা প্রকাশিত হয় কত সালে? সওগাত নামে একটা পত্রিকা আছে, এই পত্রিকাটার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। তবে সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? লিখে রাখেন, মোহাম্মদ নাসির উদ্দিন। আবার নাসির উদ্দিন পাটোয়ারি লিখে রাখো না, মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি কিন্তু কি ছিলেন? এই সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু। এবং তিনি এই পত্রিকাটা প্রকাশ করেন প্রথম কত সালে? বলো বলো বলো, সালটা বলো। এখন পর্যন্ত কেউ সালটা বলতে পারে না, বলো না। এই সওগাত পত্রিকা প্রকাশিত হয় কত সালে? দ্রুত বলো। আমাদের দ্রুত বলো, কোনটা হবে? জাকিয়া আফরোজা, তিনি বলছেন গ 1914। না, 1914 সালে তো সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র, এটা কিন্তু সবুজ পত্র। তো ডেভেলপমেন্টটা কি হবে? কত সালে হবে? 1909। না, 1909 না। রেজাউল আলী, তিনি হচ্ছে 1918। ভেরি গুড। এইটাই হলো সওগাত পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1918 সালে। 1918 সাল। আর এই পত্রিকার এখন পরবর্তীতে আবার আপনাদের যে কোনো একটা জব পরীক্ষা ধরতে পারে যে এই সওগাত পত্রিকার সম্পাদকটা কে, এই পত্রিকাটার সম্পাদকটা কে, এটা আবার দেখা যাবে যে আপনার যে কোনো একটা জব পরীক্ষায় ধরতে পারে, বা আপনাদের মনে করেন আপনাদের নিবন্ধনে ধরতে পারে। তাই এই সওগাত পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদ নাসির উদ্দিন। ওকে, এখানে একটু কনফিউশন পোস্ট আপনাদের একটু আমি দেখিয়ে দিই। আর কয় মিনিট আছে আমাদের? 4:57 বেজে গেছে আমাদের। আচ্ছা, আমি এখানে একটু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেই জিনিসটা একটু হলো, আপনাদের যদি বলে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র, দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি বলতে পারবা? এটা হলো দিগদর্শন। দিগদর্শন, এটা হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র। জন ক্লার্ক মার্সম্যান এটা, আর এটা প্রকাশ পায় 1818 সালে। সম্পাদক হলো জন ক্লার্ক মার্সম্যান। এটা হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র। আর যদি বলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, সংবাদপত্র, তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ, এটাও কিন্তু জন ক্লার্ক মার্সম্যান, এটাও 1818 সালে প্রকাশ পায়। লিখছেন? আর এটারও মানে দিগদর্শন সাময়িক পত্র মানে কি? আমরা এখন যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, প্রতি মাসে একবার শিক্ষামূলক একটা ছোট্ট একটা বই বের হয়, 30 টাকা দিয়ে আমরা কিনি। এই বইটাই হলো সাময়িক পত্র। এটা কি বলা হয়? কি সাময়িক পত্র। এই জন্য ওই প্রতি মাসে একবার প্রকাশ পেত, এই জন্য এটাকে বলা হয় একটা সাময়িক পত্র। তার দিগদর্শন হলো কি সাময়িক পত্র। এটা প্রকাশ পায় 1818 সালে, আর সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। আর যদি বলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, তাহলে অবশ্যই হবে সমাচার দর্পণ। এটা প্রকাশ পায় 1818 সালে, আর এটা সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। জন ক্লার্ক কি হবে? জন ক্লার্ক মার্সম্যান। লিখছে সবাই? গুড, ভেরি গুড। এই যে কনফিউশন প্রশ্নগুলো যদি আমরা এভাবে পড়ি, তাহলে কিন্তু আমরা সবকিছুই পারবো। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি তালব্য ধ্বনি? তালব্য ধ্বনি কোনগুলো বলতে পারেন? তালব্য ধ্বনি তালু থেকে। দেখেন বাংলা ভাষায় তালব্য ধ্বনি কি কি, এটা আপনাদের জানতে। মূর্ধন্য ধ্বনি বাংলা ভাষায়, আবার বাংলা আসতে পারে বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টি?
বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি 6টি, কি কি বলতো? ট, ঠ, ড, ঢ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। এই 6টিকে বলা হয় বাংলা ভাষায় তালব্য ধ্বনি, তাই না? এবার দেখো বাংলা ভাষায় কণ্ঠ ধ্বনি কয়টি? বাংলা ভাষায় কণ্ঠ ধ্বনি বা কণ্ঠ ব্যঞ্জন হলো 5টি। এই যে ক, এই যে ক, খ, গ, ঘ, ও, এই 5টিকে বলা হয় কণ্ঠধ্বনি। ঠিক আছে, আর বলছে নিচে কিন্তু তালব্য ধ্বনি। তাহলে ক কি? ক কিন্তু কণ্ঠধ্বনি। তো ক তুমি কেটে দাও, তো ক কি কেটে দিতে পারো একেবারে ইজিলি। ক হলো কণ্ঠধ্বনি। তো মূর্ধন্য ধ্বনি 6টি, কণ্ঠধ্বনি কয়টি? 5টি। এখন যদি বলে কণ্ঠ নালীয় ধ্বনি কয়টি বলতে পারবা? কণ্ঠ নালীয় ধ্বনি, কণ্ঠ নালীয় ধ্বনি আছে একটা, সেটা হলো হ। এই হকে বলা হয় কণ্ঠ নালীয় ধ্বনি, তাই না? এবার দেখো নাসিক্য ধ্বনি কয়টা? আমরা জানি নাসিক্য ধ্বনি হলো, আমাদের নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন আছে 3টি। কয়টা? 3টি। এটা হলো ও, এটা দন্ত ন, ম। তাহলে এই মটা কি? কণ্ঠনালীয় ধ্বনি। আর লটা কি? ল হলো পার্শ্বিক ধ্বনি। এই ল কি? ল হলো পার্শ্বিক ধ্বনি, ল হলো পার্শ্বিক ধ্বনি, সেটা হলো ল। তা ম কি? ম হলো আমাদের অবশ্যই আমাদের একটা নাসিক্য ধ্বনি। তাহলে এখন তালব্য ধ্বনি কয়টি? আমাদের বাংলা ভাষার তালব্য ধ্বনি, তাহলে তালুর সাথে উচ্চারিত হয় বাংলা ভাষার তালব্য ব্যঞ্জন অথবা তালব্য ধ্বনি আছে কয়টা? 5টা। চ, ছ, জ, ঝ, আর একটি হলো তালব্য স। এই 5টিকে বলা হয় বাংলা ভাষায় তালব্য ধ্বনি। তা চ, ছ, এই যে জ, তাহলে উত্তরটা হবে জ। লিখছে সবাই? তো এগুলো যদি আপনারা না মনে রাখেন, না পড়েন, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। লিখছেন সবাই? এগুলো কিন্তু আমরা ভাষা ধ্বনি বর্ণের ক্লাসে কিন্তু আমি কিন্তু আপনাদের এগুলো বিস্তারিত কিন্তু আমি পড়িয়ে দিয়েছি, তাই না? এগুলো যদি বিস্তারিত পড়েন, বেসিক জ্ঞান থাকে, তাহলে তো আপনার কখনোই ভুল হওয়ার কথা না। তবে মনে রাখেন বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টি? 6টি। মূর্ধন্য ধ্বনি ট, ঠ, ড, ঢ, ড বিন্দুরা, ঢয় বিন্দুরা। তো এই বাংলা ভাষার 6টি হলো মূর্ধন্য ধ্বনি। এবার দেখো কণ্ঠ ধ্বনি 5টা আমাদের। একটা হলো কণ্ঠধ্বনি 5টা, ক, খ, গ, ঘ, ও। এই 5টিকে বলা হয় কণ্ঠধ্বনি। আর কণ্ঠ নালীয় ধ্বনি যদি বলে একটা, হ, একদম কণ্ঠের নলের ভিতর দিয়ে চলে আসতেছে, হ একটা। আর নাসিক্য ধ্বনি যদি বল দিবে তাহলে হলো 3টা, ও দন্ত ন, ম। আর যদি বল তালব্য ধ্বনি কয়টা? 5টা, চ, ছ, জ, ঝ, তালব্য স। পারবেন তো এগুলো? সত্যের সন্ধানে আমি শাহাদাত রাকি। ভেরি গুড তঞ্জিলা, গুড 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 গুড। পরের প্রশ্নটা কি আসতে পারে দেখি? কত চমৎকার একটা প্রশ্ন আসছে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? দেখো, বাহ, ঢাকায় কিন্তু সেরে মাত্র 5 মিনিট সময় বাকি আছে। 5 মিনিট সময় কিন্তু বাকি আছে। আর অন্যান্য অঞ্চলের কি খবর? সেরির সময় কিন্তু আর মাত্র 5 মিনিট আছে বাকি। তা যারা আমরা এখনো পানি বা খাবার খেতে পারিনি, ঘুম থেকে কেবল উঠলাম, ঝটফট খাবারটা খেয়ে নিই একেবারে। গুরুত্ব সহজ একটা প্রশ্নটা অনেকবার আসছে। দেখো, বা মৃকু টেকটি লিখেছি, তাহলে বা মানে বা দিয়ে কি মনে রাখবা? বাঁধন হারা, বাঁধন হারা। তা বাঁধন হারা এটা হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস। মৃতে কি মনে রাখবো? মৃত্যু ক্ষুধা। এটি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস, দ্বিতীয় প্রকাশিত এবং শ্রেষ্ঠ উপন্যাস। তাই কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? তার শ্রেষ্ঠ উপন্যাস হলো মৃত্যু কথা। কুতে মনে রাখবো কুহেলিকা, কুহেলিকা। এটা হলো তার রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের সর্বশেষ প্রকাশিত উপন্যাস। তার আমাদের কাজী নজরুল ইসলাম মোট 3টা উপন্যাস লিখছে। আমরা টেকনিকে মনে রাখলাম বা মৃকু। তার প্রথম প্রকাশিত উপন্যাস হলো বাঁধনহারা, দ্বিতীয় হলো এই দ্বিতীয় বা শ্রেষ্ঠ উপন্যাস হলো তার মৃত্যু ক্ষুধা, এবং তার শেষ এবং তৃতীয় প্রকাশিত উপন্যাসের নাম হলো কুহেলিকা। মনে থাকবে তো? তাহলে বলছে কাজী উপন্যাস কোনটি? অবশ্যই মৃত্যু ক্ষুধা। হয়ে গেল। পরের প্রশ্ন দেখি। স্বাগত। আমরা জানি কোন বর্ণের ভিতরে যদি কোন শব্দের ভিতরে যদি এই ব ফলা থাকে, কোন শব্দের মধ্যে এই যে ব,
এই বফলা থাকলে তার পরিবর্তে রস্যকার বসাই দিবা। তো এখানে আছে কি দেখো স্বাগত, দন্ত নিচে বফলা আছে, বফলা থাকলে রস্যকার করে দিবে, বফলা পরিবর্তে রস্যকার। তা সুযোগ, এবার আকার আছে, আকারের জন্য দেখবো সরেয়া গত আগত। তো সুযোগ আগত সমান সমান স্বাগত, সুযোগ আগত সমান সমান স্বাগত, তাই না? তো এরকম দেখেন অনেক প্রশ্ন কিন্তু আপনাদের দিয়ে দিবে, নিয়ম জানা থাকলে আপনি পারবেন। যদি আপনার পরীক্ষা সে মনন্তর, নিচে বফলা নয়তো আর মনন্তর এটা আসতে পারে। আমি টেকনিক শিখিয়ে দিয়েছি যে কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তাহলে সেটা পরিবর্তে আপনি রস্যকার করে দিবেন। তাহলে এই বফলা আছে, এই তাহলে এই বর্ণ পরিবর্তে রস্যকার দিয়ে দেবো। যেহেতু কোনো আকার নেই, আকার না থাকলে স্বরে নিয়ে নিবা, তা মনোযোগ অন্তর সমান সমান মনন্তর মনে থাকবে। তাহলে কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি করব, রস্যকার করে দিব, মনে থাকবে তো? ওকে, গুড। মনন্তর। পরের প্রশ্ন যদি আমরা দেখি, শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে, এখানে বলছে কি শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে। এখানে পাঠে এটা প্রচুর, এটা প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা 2026 সালে আসছে। এটা পাঠের নিচে দাগ, এটা অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে, আমি বললাম অধিকরণ কারক মানি হলো স্টপ টাইম, বারবার বললাম অধিকরণ টাইম, স্টপ টাইম বোঝায় অধিকরণ কারক, অধিকরণ কারক মানে স্টপ প্লেস, স্টপ প্লেস এটা হলো অধিকরণ কারক। আবার আরেকটা বোঝাবে সাবজেক্ট, অধিকরণ মানে হলো সাবজেক্ট মানে কোন বিষয় যদি বুঝায়। এখন এখানে বলছে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, শিশুর মন দেয় কিসে, পাঠে। তাই পাঠ একটা বিষয় বা সাবজেক্ট বুঝাচ্ছে, সুতরাং যেহেতু সাবজেক্ট বুঝাচ্ছে 100% অধিকরণ কারক, আর বিভক্তি আছে মূল শব্দ পাঠ, বিভক্তি আছে পাঠে, সুতরাং অধিকরণে কি সপ্তমী, অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী। এটা তো সবাই পারছেন, বাহ। সিনথিয়া আছেন আমাদের সাথে, হাসান আহমেদ আছেন আমাদের, আকিবুল হোসেন আছেন আমাদের সাথে, জাকিয়া জান্নাত মনি আছেন, ইমরান হাসান ইমরান, রুমা আক্তার তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সোনিয়া, কামরুন নাহার আক্তার জলি, ভেরি গুড, জাহিদুল ইসলাম। তাহলে বুঝে গেছি আমরা শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে। উল্লাস, এই সন্ধি বিচ্ছেদ কি? আমরা জানি কোন শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসবে। তার যেমন আমি যদি বলি উড্ডিন, উড্ডিন, দেখো উড্ডিন। আমি বলছি কোন শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে, এই একটা ডাবল ব্যঞ্জন, একটা ডাবল ব্যঞ্জন, তার কোন শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠাই দিয়া তার পরিবর্তে আপনি খণ্ডতা বসাই দেন। তাই রস্যু, এই ব্যয়ের পরিবর্তে কি বসাম, খণ্ডতা। উত যোগ তারপর থাকে কি ডিন, কোন চেঞ্জ করবে না, যা থাকবে তাই উড্ডিন। তাহলে উল্লাস, সেম দুটো ল আছে, এই লয়ের পরিবর্তে কি রস্যু, এই লয়ের পরিবর্তে খণ্ডতা, যোগ যা থাকবে সমান সমান লাস। তাহলে উত যোগ লাস সমান সমান উল্লাস। এই যে শেষেরটা, উত যোগ লাস সমান সমান লাস। আফরোজা, আমি নাই, কেন নাই, তুমি কই গেছো তুমি? হ্যাঁ, রুকসানা, রিজওয়ানা আলী, কই গেলা তোমরা? লিখছে সবাই? তারা কোন শব্দের মধ্যে সেম ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠাই দেয়া তার পরিবর্তে খণ্ডতা বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। জোছনা কোন শ্রেণীর শব্দ? দেখো জোছনা অবশ্যই কিন্তু অর্ধ তৎসম শব্দ। কেমনে মনে রাখবা, কেন অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ কোনটা? যে শব্দটা কোনো দেখবা এখন আর আমরা ব্যবহার করি না। এই জোছনা নামে কিন্তু আমরা এখন আর এই শব্দটা ব্যবহারই করি না, আমরা এর পরিবর্তে ব্যবহার করি জোছনা। তো এই জন্য যে শব্দটা দেখবা আমরা বাংলা ভাষা এখন আর ব্যবহার করি না, ওই শব্দটা কি বলা হয়? অর্ধ তৎসম শব্দ। যেমন শ্রাদ্ধ, বোষ্টম, শ্রাদ্ধ, বোষ্টম, নেমন্তন্ন, এই শব্দগুলো কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না, এই জন্য এই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? স্যার আপনার বইটা কবে আসবে? বইটা বললাম না প্রেসে, প্রেসে সময় দাও, প্রেসে বইটা ছাপানো চলতেছে, বই ছাপানোর কাজ চলতেছে। হ্যাঁ, লাস্ট নারী সংবাদ বাহককে কি বলে? নারী সংবাদ বাহককে কি বলে বলো? আমরা জানি রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীতে আছে কি, রাধাকৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? রাধাকৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? বড়াইকে। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রাধাকৃষ্ণের প্রেমের দূতি বলা হয় বড়াইকে, সুতরাং এটা হলো দূতি। সেটাকে কি বলবা? দূতি। এটা দুর্নীতি দমন কমিশনের আসছে এডিতে 2026 সালে প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, যে নারী সংবাদ বাহককে কি বলে? অবশ্যই দূতি বলবে। কি বলে? দূতি, 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 দূতি। মনে থাকবে? ওকে,
তা দ্যুতি বানান দিকে দু তয় দিকে দ্যুতি, নারী সংকট বাহকে কি বলে? দ্যুতি বলে। মিছিলটি সামনে এগিয়ে যায়, তাই সামনে এটা একটা স্থান বোঝাচ্ছে। মিছিলটি সামনে এগিয়ে যায়, তাই সামনে এটা কি? এটা একটা স্থান বোঝায়। এটা কি বোঝায়? সামনে। মিছিলটি সামনে এগিয়ে যায়, তার মানে সামনে এটা স্থান বোঝায়। তো এখানে কি আছে? ধরনবাচক হবে না, পদানু হবে না, কালবাচক হবে না, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। অবশ্যই স্থানবাচক। এটা কিন্তু 19 নতুন বোর্ড বই 2026 সালে বোর্ড বই থেকে প্রশ্নটা ধরছে। এটা 19 নতুন বোর্ড বই 2026, 19 নতুন বোর্ড বই 2026 সালে এটা আসছে। মিছিলটি সামনে এগিয়ে যায়, তার সামনে এটা একটা স্থান বোঝাচ্ছে। সুতরাং এটা হলো মিছিলটি কোথায় এগিয়ে যায়, তা ভাবকে কোথায়, কখন, কিভাবে এভাবে যদি প্রশ্ন করতে পারো তাহলে সেটা হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। লাস্ট আমাদের জনতা, আজান কিন্তু দিয়ে দিয়েছে। জনতা, পরিবার, ঝাঁক শব্দগুলো কোন বিশেষ্য বলতে পারবা? এটা কি? সমষ্টিবাচক বিশেষ্য। জনতা, পরিবার, ঝাঁক এটা হলো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। আজান দিয়ে দিয়েছে। তাহলে এটা উত্তরটা কি হবে বলতো? একটিও না, একটিও না, একটিও না। জাতি হবে না, নাম বিশেষ হবে না, গুণবাচক বিশেষ, একটিও না। এটা হলো কিছু বোঝায়, কিছু বোঝাবে। সামথিং, কিছু যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই সমষ্টিবাচক বিশেষ। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। কিছু বোঝাচ্ছে, সামথিং, সামথিং, সামথিং। ওকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জব মেডিসিনের সাথে থাকবে অবশ্যই। আমাদের হটলাইন নাম্বারটা এই যে উপরে 01901519501, এটা আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারে কল দিবেন সবাই। আমাদের 51তম বিসিএস এখন ভর্তি চলতেছে, অনলি 4000 টাকা, একদম লেকচার শীট সহ। আমাদের নিবন্ধন সাবজেক্টিভ চলতেছে মাত্র 1650 টাকা। নিবন্ধন জেনারেল 1250, 10 থেকে 20তম গ্রেড, সব লেকচার শীট সহ। নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জন? বর্গের 1 ও 2 কি অঘোষ ধ্বনি? সবাই পারছেন। ক, খ। বর্গের 1, 2 কি অঘোষ ধ্বনি? বর্গের 1, 2 অঘোষ ধ্বনি। আজকে আমরা খুব দ্রুত এগিয়ে গেছি কিন্তু, তাই না? তাই আমরা আজকে 2026 সালের 26টা প্রশ্ন সলভ করে দিলাম। 2026 সালের 26টা প্রশ্ন আজকে আপনাদেরকে আমি সলভ করে দিলাম। এরকম প্রতিদিন আমাদের কিন্তু চলবে, আমাদের প্রতিদিন চলবে। আজকে সন্ধ্যা মাগরিবের পরে আবার ক্লাস হবে, ফ্রি ক্লাস। আর যারা পেইড বেজে যারা ভর্তি হবেন আজকে অবশ্যই সকাল 8টার পরে কল দিবেন, কারণ 9টায় আপনাদের আজকে আমার সাথে ক্লাস আছে। পেইড বেজে 9টায়, সকাল 11টায় এবং 2:30 আজকে আপনাদের সাথে আমার ক্লাস আছে। তারা যারা ভর্তি হবেন তারা হটলাইন নাম্বারে সকাল 8:30টার পরে কল দিবেন। কল দিলে আপনারা ভর্তি হতে পারবেন। যে কোনো কোর্সে আপনারা ভালো করে জেনে শুনে তারপর জব মেডিসিনে ভর্তি হবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকে জিজ্ঞেস করবেন। আর ফজর হবে না কাজা, প্রতিদিন আমাদের এই ফজরের টাইমে আমাদের ক্লাস হবে। প্রতিদিন 4:15 থেকে 4:20 ভিতরে আমরা ক্লাস শুরু করে দেই এবং যতদূর পারি আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ আপনারা কষ্ট করে আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে লাভলু ইসলাম নয়ন, রেবেকা সুলতানা, শাহাদাত রাকিব, এই যে মমতাহিনা আক্তার তুলি আমাদের সাথে আছে, মারিয়া আছেন আমাদের, ইমরান হাসান ইমরান আছেন আমাদের সাথে, রোকসান আক্তার তিনিও আছেন আমাদের সাথে, বাহ। পারুল জিয়া তিনিও আলহামদুলিল্লাহ লিখেছেন, বাহ। আহসান আহমেদ তিনিও আছেন আমাদের সাথে,
বা রাজিয়া সুলতানা তিনি আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হাবিবুর রহমান তিনি আছেন আমাদের সাথে। আর কোনো প্রশ্ন? আর যাদের আর্থিক সমস্যা থাকবে একটা গুগল ফর্ম দেওয়া আছে, আপনারা চাইলে গুগল ফর্মটা পূরণ করতে পারেন এবং গুগল ফর্মটা পূরণ করলে আপনি একটা বিশেষ একটা ডিসকাউন্টে আমাদের কিন্তু ভর্তির একটা সুযোগ পাবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্টে ভর্তির একটা সুযোগ পাবেন। ওকে, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।